আজকে তোমাদের আইটেমের যেটা আমি পড়াবো আইটেম নাম্বার 4। আজকে ইনশাল্লাহ আমি ইউরিন ফর্মেশন এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন এই দুইটা টপিকস আজকে আমি পড়াবো। আর হচ্ছে তারপরে হচ্ছে ডিটারমিনেন্টস অফ দ্য জিএফআর আরেকদিন পড়াবো, এবং নেক্সট টাইমে আরেকটা যেটা হচ্ছে অটো রেগুলেশন অফ দ্য রেনাল ব্লাড ফ্লো এবং জিএফআর। হ্যাঁ, এটা আমি পরবর্তীতে পড়াবো। হ্যাঁ, আজকে তাহলে আমাদের হচ্ছে ইউরিন ফর্মেশন এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এখন এই আজকের যে টপিকস আছে সেটা পড়ানোর আগে তোমাদেরকে আমি একটু কিডনির অ্যানাটমিটা একটু বলতে চাই। এটা অলরেডি তোমরা আগের টাইমে পড়েছো, একটু রিমেমোরাইজ করার জন্য আমি তোমাদেরকে আসলে এখানে বলবো। এবং এটা যদি আলটিমেটলি তোমরা কেউ যদি না বুঝে থাকো, তাহলে পরবর্তীতে যে ইউরিন ফর্মেশন এবং পরবর্তীতে যে আরো আইটেমগুলো আছে এগুলা কিন্তু তোমাদের জন্য বুঝতে অনেকটা কষ্ট হয়ে যাবে। এজন্য এটা এখন আমি যেটা বলছি একটু ভালো করে খেয়াল করো। এটা কিডনির একটা স্ট্রাকচার দেখছি, এবং এটা হচ্ছে ক্রস সেকশনাল স্ট্রাকচার অফ দ্য কিডনি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা যখন কিডনিকে একটা ক্রস সেকশন করি তখন কিন্তু দুইটা অংশ পাই। একটা হচ্ছে রেনাল কর্টেক্স, অর্থাৎ বাইরের দিকে এই রেনাল কর্টেক্সটা থাকবে। দেখো তোমরা সবাই ছবি, এখানে এই যে রেনাল কর্টেক্স, হ্যাঁ, বা এটা আমরা আউটার কর্টেক্সও বলতে পারি, এইটুকু অংশ রেনাল কর্টেক্স। এবং পরবর্তীতে দেখো এই যে এখানে দাগ দেয়া আছে এই অংশটাকে কিন্তু বলছে হচ্ছে রেনাল মেডুলা। রেনাল মেডুলা, হ্যাঁ। এখন এই যে মেডুলাতে কিন্তু আমাদের কিছু জিনিস থাকে, যেটা অলরেডি তোমরা আগেই জানো। প্রথম যেটা হচ্ছে রেনাল পিরামিড। এটা কেন পিরামিড শেপ, এই জন্য এটাকে রেনাল পিরামিড বলছে। হ্যাঁ, এটার দেখো বেজ অংশ আছে এবং অ্যাপেক্স আছে, এবং এই অ্যাপেক্সটা যেখানে এসে ওপেন করে সেটা হচ্ছে প্যাপিলারি ডাক্টে এসে ওপেন করে। দেখো এই রেনাল পিরামিডটা কিন্তু এই যে এখানে অ্যাপেক্সটা কিন্তু প্যাপিলাতে এসে ওপেন করেছে। এরকম দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা রেনাল পিরামিড আছে, এবং প্রত্যেকটা কিন্তু দেখো এই যে এখানেও আসে প্যাপিলাতে এসে ওপেন করে, এখানেও, এখানে 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 আলটিমেটলি এই যে প্যাপিলাতে এসে ওপেন করে, এই প্যাপিলা গুলো আবার কোথায় এসে ওপেন করছে দেখো মাইনর ক্যালিক্স। এই যে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, এই তিনটা মাইনর ক্যালিক্স নিয়ে কিন্তু আবার একটা এই যে মেজর ক্যালিক্স হলো। ঠিক আছে, এখানে মেজর ক্যালিক্স, আবার এখানেও দেখো মাইনর ক্যালিক্স, এটা আলটিমেটলি মেজর ক্যালিক্সে এসে ওপেন হবে। তাহলে সব মাইনর ক্যালিক্স গুলো আলটিমেটলি মেজর ক্যালিক্সে আসবে। এই মেজর ক্যালিক্স গুলো আবার কোথায় আসছে, এসে ওপেন হবে রেনাল পেলভিস, রেনাল পেলভিস। তারপর এইটা কোথায় এসে যাবে, ইউরেটারে এসে ওপেন করবে, এবং আলটিমেটলি ইউরেটার এসে ইউরিনারি ব্লাডারের সাথে কানেক্ট থাকবে। আসলে এটা বলার উদ্দেশ্য হলো কি, যে তোমাদের এই যে আমি কন্টিনিউয়াস যে একটা পাথওয়ে এটা বললাম, এটা কিন্তু আলটিমেটলি ইউরিনটা যে ফর্মেশন হয়, ইউরিনটা এই পথেই আলটিমেটলি এসে ইউরেটার দিয়ে এসে ইউরিনারি ব্লাডারে জমা থাকে। হ্যাঁ, এখন তোমরা এখানে এই জিনিসটা দেখো, এখানে কিন্তু একটা কিসের ছবি আছে, নেফ্রনের ছবি আছে। হ্যাঁ, তোমরা জানো যে কিডনির ফাংশনাল ইউনিটটাকে বলা হয় নেফ্রন। ঠিক তেমনি যেমন তোমরা এটাও জানো নার্ভাস সিস্টেমের যেমন ফাংশনাল ইউনিটকে বলা হয় নিউরন, এখানে কিন্তু এই কিডনির ফাংশনাল ইউনিটটাকে বলছে নেফ্রন। এবং এই নেফ্রনই কিন্তু আলটিমেটলি আমাদেরকে কি ইউরিন যে তৈরি হচ্ছে এই নেফ্রন গুলার মাধ্যমেই তৈরি হচ্ছে। এবং এটাও অলরেডি তোমরা আগে জেনেছো যে নেফ্রন আমাদের প্রত্যেকটা কিডনিতে 1 মিলিয়ন বা 10 লাখ করে তোমার নেফ্রন থাকে। হ্যাঁ, এবং এই নেফ্রন গুলা আলটিমেটলি আবার যখন মানুষের বয়স 40 ইয়ার্স আপ হবে তখন কিন্তু প্রতি 10 বছরে 10% করে কমতে থাকে। হ্যাঁ, এখন এখানে দেখো তোমরা এই যে এখানে নেফ্রনের ছবিটা আছে। হ্যাঁ, নেফ্রনের কিন্তু তোমরা পার্ট অলরেডি আগেই পড়ে ফেলছো, রেনাল কর্পাসাল এবং টিউবুলার পোর্শন। এখন রেনাল কর্পাসালে কিন্তু গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল থাকে। এই দেখো এখানে ছোট করে কিন্তু গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুলটা দেখানো যাচ্ছে। ঠিক আছে, এই বোমেন্স ক্যাপসুলটা দেখা যাচ্ছে। এরপরে কিন্তু তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলটা বের হয়। তারপর হচ্ছে এই দেখো লুপের মতো যেটা, সেটাকে বলা হয় লুপ অফ হেনরি।
তারপর আলটিমেটলি কি হয়, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, সেটা আবার কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্ট হয়ে আলটিমেটলি দেখো এটা কিন্তু এসে ওপেন করছে কোথায়, প্যাপিলাতে। এবং এই প্যাপিলাতে যে ওপেন করছে, তারপর তারপর দেখো এই যে মাইনর ক্যালিক্স হয়ে, মেজর ক্যালিক্স হয়ে, রেনাল পেলভিস হয়ে, ইউরেটার হয়ে আলটিমেটলি ইউরিনারি ব্লাডারে এসে কিন্তু এই ইউরিনটা জমা থাকবে। হ্যাঁ, আচ্ছা আরেকবার আমি তাহলে বলি, তাহলে এটা কি হচ্ছে, কিডনির ফাংশনাল ইউনিট যেটাকে নেফ্রন বলা হয়, এবং এটার পার্ট অলরেডি তোমরা আগেই পড়েছো, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে রেনাল গ্লোমেরুল বোমেন্স ক্যাপসুল, এবং তারপর হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তারপর কালেক্টিং ডাক্ট হয়ে তোমার এটা প্যাপিলাতে এসে ওপেন করে মাইনর ক্যালিক্স হয়ে, মেজর ক্যালিক্স হয়ে, রেনাল পেলভিস হয়ে আলটিমেটলি ইউরিনটা ইউরেটার দিয়ে এসে ইউরিনারি ব্লাডারে জমা থাকছে। ঠিক আছে, এরপর দেখো আমি তোমাদেরকে যেটা বলবো, রেনাল ব্লাড সাপ্লাই। হ্যাঁ, রেনাল ব্লাড সাপ্লাইটা আসলে জানা দরকার হচ্ছে তোমাদের, এই রেনাল ব্লাড থেকেই কিন্তু রেনাল যে মানে আমাদের হোল বডি হার্ট যে পাম্প করে যে কার্ডিয়াক আউটপুট দিচ্ছে, এই কার্ডিয়াক আউটপুট তো হোল বডিতে ছড়ায় যাচ্ছে, তাই না? এই কার্ডিয়াক আউটপুটের কিছু অংশ আমাদের কোথায় আসছে, কিডনিতে আসছে। এবং এই কিডনিতে যে ব্লাড ফ্লো এর মাধ্যমে কিডনিটা যে কার্ডিয়াক আউটপুট থেকে যে রেনাল ব্লাড সাপ্লাইটা আসছে, আলটিমেটলি ওইখান থেকে কিন্তু তোমাদের ইউরিন ফর্মেশন হচ্ছে নেফ্রনের মাধ্যমে। হ্যাঁ, এজন্য একটু এই যে তোমরা এটা একটুখানি জানা দরকার, তোমরা অলরেডি জেনেছো কিনা যে এই যে বোমেন্স ক্যাপসুলের এখানে কিন্তু গ্লোমেরুলাসটা থাকে, এবং সেখানে কিন্তু এই দেখো এফারেন্ট আর্টারিওল আছে, ইফারেন্ট আর্টারিওল আছে, এগুলা কিন্তু আলটিমেটলি রেনাল আর্টারি থেকে কন্টিনিউশন হয়ে আসছে। হ্যাঁ, এবং এই আর্টারি গুলাই কিন্তু আমাদের ব্লাড, আমাদের হোল বডির ব্লাডটা কিন্তু নিয়ে আসছে, এবং সেখান থেকে আমাদের নেফ্রন কি করছে, ওর যে জিনিসগুলা তার দরকার নাই সেগুলা সিক্রেশন করে দিচ্ছে, আবার আবার কিছু জিনিস রিঅ্যাবজর্পশনের মাধ্যমে আমাদের ইউরিনটা ফর্মেশন হয়। হ্যাঁ, এখন এখানে দেখো এই যে লালটা রেনাল আর্টারি, এই রেনাল আর্টারি কিন্তু তোমাদের জানার জন্য আলটিমেটলি মানে তোমাদের ভালো বুঝার জন্য এটা দরকার। তাহলে দেখো রেনাল আর্টারি কিন্তু আলটিমেটলি সেগমেন্টাল আর্টারি, তারপর ইন্টারলোবার আর্টারি, আর্কুয়েট আর্টারি হয়ে তারপর কিন্তু তোমার এফারেন্ট আর্টারিওল হয়। এফারেন্ট আর্টারিওলটা তারপর কি এই যে বোমেন্স ক্যাপসুলের এখানে গ্লোমেরুলাস ফর্মেশন করে, আলটিমেটলি ওইটা আর ইফারেন্ট আর্টারিওল হয়ে তারপর হচ্ছে কি হয়, পেরিটিউবুলার ক্যাপিলারি হয়, তারপর হচ্ছে আর্কুয়েট ভেইন হয়ে এভাবে ব্রাঞ্চ হয়ে ইন্টারলোবার ভেইন হয়ে এই যে রেনাল ভেইন হয়ে এটা কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। ঠিক আছে, এবং এই যে ব্লাড সাপ্লাইটা আসলো তখনই কিন্তু নেফ্রনের মধ্যে নেফ্রনের কিছু জিনিস রিঅ্যাবজর্পশন হবে, কিছু জিনিস সিক্রেশন হবে, হয়ে আলটিমেটলি কিন্তু ইউরিনটা কিন্তু আসবে, ইউরিনের পাথওয়েটা কিন্তু তোমার রেনাল প্যাপিলা হয়ে, মাইনর ক্যালিক্স হয়ে, মেজর ক্যালিক্স হয়ে, রেনাল পেলভিস হয়ে ইউরেটার দিয়ে হ্যাঁ ইউরিনারি ব্লাডারে এসে জমা পড়বে। কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুটের 22%, হ্যাঁ 22%, যেটা হচ্ছে তোমার 1200 ml পার মিনিট, এইটুকু ব্লাড রেনাল আর্টারির মাধ্যমে আমাদের কিডনিকে সাপ্লাই দিয়ে, তারপর সাপ্লাই দিয়ে এই যে আমি যেগুলো বললাম সেগমেন্টাল আর্টারি, ইন্টারলোবার আর্টারি, এগুলো হয়ে হয়ে এফারেন্ট আর্টারিওল হয়ে, গ্লোমেরুলাস হয়ে, ইফারেন্ট আর্টারিওল হয়ে, রেনাল ভেইন হয়ে আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। এখন দেখো পার্টস অফ নেফ্রন এগুলো দরকার নাই, তোমাদের ইউরিন ফর্মেশন। ইউরিন ফর্মেশন হচ্ছে রেজাল্টস ফ্রম একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, দেন হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন, টিউবুলার সিক্রেশন এন্ড দেন টিউবুলার এক্সক্রিশন। এখন তোমাদের ফিগার দেখায় আমি তোমাদের এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের কথা বললাম, টিউবুলার রিঅ্যাবজর্পশনের কথা বললাম, টিউবুলার সিক্রেশনের কথা বললাম, এবং আলটিমেটলি টিউবুলার এক্সক্রিশন যেটা বললাম, এটা আমি এই ছবি দেখিয়ে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এখানে দেখো, এখানে এফারেন্ট আর্টারিওলের ছবি দেখা আছে। হ্যাঁ, এখান দিয়ে কিন্তু কি আসছে, আমাদের রেনাল আর্টারি, ওই সেগমেন্টাল আর্টারি, ইন্টারলোবার আর্টারি, এগুলা হয়ে কিন্তু আলটিমেটলি এটা এফারেন্ট আর্টারিওল আসলো। এই এফারেন্ট আর্টারিওলটা দেখো এখানে কি করলো, গ্লোমেরুলার
ক্যাপিলারি ফর্ম করলো। গ্লোমেরুলার ক্যাপিলারি ফর্ম করার পরে এটা কিন্তু আলটিমেটলি ইফারেন্ট আর্টারিয়াল হয়ে দেখো এই যে পেরিটিউবুলার ক্যাপিলারি হয়ে তারপর আবার অনেকগুলো ইয়ে হবে, ইন্টারলোবার ভেইন, আর্কুয়েট ভেইন হয়ে কিন্তু আলটিমেটলি রেনাল ভেইন হয়ে এটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। আর এই যে এখানে 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 এই অংশটা কাপের মতো যে অংশটা গ্লোমেরুলার ক্যাপিলারিটাকে ক্যারি করে আছে সেই জিনিসটাকে কিন্তু বলতেছে বোমেন্স ক্যাপসুল। এবং বোমেন্স ক্যাপসুলের পরে তোমরা অলরেডি পড়ে ফেলেছো, সেটা হচ্ছে কি শুরু হয়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর লুপ অফ হেনলি, এভাবে হয়ে কিন্তু লুপ অফ হেনলির পরে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এগুলা হবে, তারপর কানেক্টিং টিউবুল, কানেক্টিং ডাক্ট হয়ে আলটিমেটলি কিন্তু ইউরিনটা এখানে বের হয়ে যাবে। এখানে কিন্তু এই লুপ আকারে দেখানো হয় না, এখানে সোজা মানে তোমাদের বুঝার সুবিধার জন্য এভাবে সোজা করে দেখানো হয়েছে। আলটিমেটলি এখানে এখানে এই কিডনি টিউবুলটাকে কি করে দেখানো হয়েছে, সোজা করে দেখানো হয়েছে। এখানে দেখো এই যে তীর চিহ্নর পর এখানে এক নাম্বার এখানে দেয়া আছে, এবং এখানে দেখো 1 নম্বরে বলা আছে কি ফিল্ট্রেশন, অর্থাৎ আমাদের রেনাল যে প্লাজমা ফ্লোটা আসছে এখান দিয়ে আসছে অ্যাফারেন্ট আর্টেরিয়াল দিয়ে এসে আলটিমেটলি সে গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসবে, এবং এই গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসার পর তার কিছু অংশ কিন্তু এখানে ফিল্ট্রেশন হয়ে কোথায় চলে আসবে, বোমেন্স ক্যাপসুল চলে আসার পরে কিন্তু এই যে কিডনি টিউবুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এগুলাতে আসবে। এখন তোমরা অলরেডি গ্লোমেরুলার ক্যাপিলারির যে লেয়ার, 3টা লেয়ার থাকে, এটাও তোমরা পড়েছো। এখানে কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনটা এখানে কিন্তু ফিল্ট্রেশন ব্যারিয়ার হিসেবে কাজ করে। অর্থাৎ ফিল্ট্রেশন ব্যারিয়ার না বলে যদি আমরা এটাও সহজ বাংলা কথায় যদি বলি ছাঁকনি, হ্যাঁ আমরা যদি বলি ছাঁকনি, তাহলে দেখো এটাকে আমরা ছাঁকনি হিসেবে ভাবি এবং আমাদের মনে করি এদিক দিয়ে আমরা মনে করি যে আমাদের ব্লাডটা আসছে। হ্যাঁ, ব্লাডটা আসার পর কিন্তু এখানে গ্লোমেরুলার ক্যাপিলারিতে যখন এদিকে আসবে এবং আমাদের এই যে বোমেন্স ক্যাপসুল বা এদিক দিয়ে আসে হচ্ছে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন, এই মেমব্রেনে কিন্তু ছোট ছোট পোর্ট থাকে, যার কারণে একে বলা হয়েছে কিন্তু ফিল্ট্রেশন ব্যারিয়ার, এবং এর নাম আরেকটা বাংলা নাম হচ্ছে ছাঁকনি। এবং তখন কিন্তু এই যে আমাদের ব্লাডটা এখানে চলে আসলো, তখন কিন্তু সে এখানে বসে থাকে না, এই পোর্ট দিয়ে কিন্তু আলটিমেটলি ফিল্ট্রেশন হয়ে ফিল্ট্রেটেড হয়ে আলটিমেটলি আমাদের বোমেন্স ক্যাপসুলে আসবে, তারপর কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আসবে। এখন এই যে রেনাল প্লাজমা ফ্লোটা এখান দিয়ে আসলো, কিছু অংশ আমাদের ফিল্ট্রেশন হয়ে এখানে চলে আসলো, আর কিছু অংশ কিন্তু আবার এখান দিয়ে কোথায় যাবে, ইফারেন্ট আর্টারিয়াল হয়ে এদিক দিয়ে চলে এসে পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়ে চলে এসে আলটিমেটলি রেনাল ভেইনে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে রেনাল প্লাজমা ফ্লোটা যেটা আসলো, এখন আমরা জানি প্লাজমার মধ্যে কি থাকে, প্লাজমা প্রোটিন থাকে, ডিফারেন্ট সলিউট থাকে, সলিউটের মধ্যে আমাদের সোডিয়াম ক্লোরাইড থাকে, তাই না, ক্যালসিয়াম এগুলো থাকে। তো হচ্ছে এখানে কিন্তু আমাদের যে ফিল্ট্রেটেড হয়ে যে বোমেন্স ক্যাপসুলে যে ফিল্ট্রেটেড ফ্লুইডটা আসবে, সেটা কিন্তু আমাদের সেখানে প্লাজমা প্রোটিন থাকবে না। হ্যাঁ, প্লাজমা প্রোটিন থাকবে না এবং সেখানে সেল থাকবে না। প্লাজমা প্রোটিন এবং সেল ছাড়া আমাদের আমাদের ব্লাডে প্লাজমার যে একটা কনস্টিটিউশন আছে, হ্যাঁ, সেই সেম কনস্টিটিউশনই কিন্তু তোমাদের এই বোমেন্স ক্যাপসুলে যেটা ফিল্টার্ড হয়ে আসলো ফ্লুইডটা, সেইটার কম্পোজিশন আর প্লাজমার কম্পোজিশন সেম একই, শুধুমাত্র প্লাজমা প্রোটিনটা এবং প্লাজমাতে যে সেলগুলা থাকে ব্লাড সেল, সেগুলা কিন্তু এদিক দিয়ে আসবে না। তো ধরো এখানে যে ফিল্টার ফ্লুইডটা চলে আসলো, এখন 2 নাম্বার দেখো, এই যে ফিল্টার ফ্লুইডটা চলে আসলো, এই 2 নাম্বার থেকে কিন্তু এই যে এদিকে অ্যারো দিয়ে পেরিটিউবুলার ক্যাপিলারির দিকে দেখানো হয়েছে। হ্যাঁ, আমাদের এই 2 নাম্বারটা এখানে অ্যারো দিয়ে পেরিটিউবুলার ক্যাপিলারির দিকে ডিরেকশন দেওয়া আছে, এবং এখানে দেখো বলা আছে কি রিঅ্যাবজর্পশন বলা আছে, অর্থাৎ ফিল্টার ফ্লুইডের যে ফিল্টার ফ্লুইড তো চলে আসলো, কিন্তু দেখা গেছে যে সেখানে কিছু সোডিয়াম ক্লোরাইড থাকে বা গ্লুকোজ থাকে, যেটা আমাদের বডির জন্য খুবই দরকার। তখন কি হয়, সেটা যদি এই তোমার কিডনি টিউবুল, অর্থাৎ এই যে কিডনি টিউবুল বলতে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলেই থেকে যেত, হ্যাঁ কিডনি টিউবুলেই থেকে যেত,
তাহলে কিন্তু সেটা আলটিমেটলি এই যে কিডনি লুপ অফ হেনলি এগুলা হয়ে কিন্তু আলটিমেটলি ইউরিন দিয়ে বের হয়ে আসতো, কিন্তু সেটা কিন্তু আমাদের বডির জন্য ভালো না। সোডিয়াম ক্লোরাইড যদি বের হয়ে যায়, গ্লুকোজ বের হয়ে যাওয়া, এটা ভালো না। তখন কি হবে, এই কিডনি টিউবুল থেকে আলটিমেটলি ধরো সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ এগুলা কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে পেরিটিবুলার ক্যাপিলারিতে চলে এসে কিন্তু আমাদের আলটিমেটলি রেনাল ভেইন হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। আবার ধরো কিছু জিনিস এখানে আমি যেটা বললাম যে ফিল্টার ফ্লুইডটা চলে আসলো, কিছু অংশ তো আবার ইফারেন্ট আর্টারিয়াল দিয়েও প্লাজমা ফ্লোটা এখানে চলে আসছে, কিন্তু কিছু আমাদের ধরো ওয়েস্ট প্রোডাক্ট বা হচ্ছে আমাদের যখন বডিতে অ্যাসিডিটি বেড়ে যায় তখন কিন্তু সেই অ্যাসিড ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু এই দেখো পেরিটিবুলার ক্যাপিলারি এখানে অ্যারো দিয়ে 3 নাম্বার এখানে আলটিমেটলি সিক্রেশন করে দিচ্ছে। হ্যাঁ, সিক্রেশন করছে এবং সেটা কিন্তু আলটিমেটলি ইউরিন দিয়ে আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টটা বের হয়ে যাচ্ছে। এই দেখো এখানে 3 নাম্বার সিক্রেশন বলা আছে। হ্যাঁ, আর 4 নাম্বার হচ্ছে তোমার এক্সক্রিশন, ইউরিনারি এক্সক্রিশন। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আবার আরেকবার তোমাদেরকে বলি, রেনাল প্লাজমা ফ্লোটা যেটা অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে আসলো, এসে এখানে দেখে তো গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন পোরের মতো থাকে, এটা ছাঁকনি হিসেবে কাজ করে। যেই প্লাজমাটা আসলো সেটা থেকে কি হলো, প্লাজমাটা ফিল্টার্ড হয়ে আমাদের বোমেন্স ক্যাপসুল হয়ে টিউবে চলে আসলো এবং কিছু অংশ যেটা রেনাল প্লাজমা ফ্লো যেটা ইফারেন্ট আর্টারিওল দিয়ে পেরিটিবুলার ক্যাপিলারি দিয়ে চলে এসেছিল, কিন্তু সেখানে আমাদের কিছু ধরো বডির জন্য প্রয়োজন না, বডির জন্য হার্মফুল কিছু প্রোডাক্ট তার মধ্যে থাকে, যেমন হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট, অ্যাসিড, সেগুলা কিন্তু আলটিমেটলি সে কিন্তু সিক্রেট করে আবার কিডনি টিউবুলে দিয়ে দেয় এবং ওইটা আলটিমেটলি আমাদের ইউরিন দিয়ে বের হয়ে আসে। ঠিক আছে, এই ছবিটা একটু দেখতে থাকো। এইটাই কিন্তু আলটিমেটলি মানে হচ্ছে আমি ছবি দেখায় তোমাদেরকে বুঝাইলাম, যদি বুঝো তাহলে কিন্তু অনেক কিছুই লেখা যায়। এটা কিভাবে ইউরিন ফর্মেশন হয়, তোমরা ইউরিন ফর্মেশনের জন্য এই যে এই ছবিটা দিয়ে সুন্দর করে যদি বর্ণনা করে দাও তাহলেই হয়ে যাবে। এটা তোমাদের রিটেনে কোশ্চেন থাকে। হ্যাঁ, এখানে আমি ছবি দিয়ে তোমাদেরকে বুঝাইলাম। এখানে আরেকটা ছবি আছে, আসলে আমি অনেক বই থেকে ছবি কালেক্ট করে তোমাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা আর কি ভালো মতো বুঝতে পারো। এখানে দেখো ওই সেম একই জিনিস, এটা এখানে আমি এত বেশি কিছু বলবো না, একটু বলি। ওই দেখো অ্যাফারেন্ট আর্টারিওল, তারপর কিন্তু এটা কিন্তু গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, তারপর কিন্তু এই যে ইফারেন্ট আর্টারিওল, তারপর কিন্তু এই যে এদিক দিয়ে আসছে কিন্তু এই যে পেরিটিবুলার ক্যাপিলারি হয়ে এই যে রেনাল ভেইন হয়ে আলটিমেটলি ব্লাডটা কিন্তু আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। আর এটা কিন্তু দেখো এই যে পার্ট অফ নেফ্রন তোমরা পড়ছো, রেনাল কর্পাসল, আর এটা হচ্ছে রেনাল টিউবুলার পোর্শন। হ্যাঁ, রেনাল কর্পাসলে দেখো বোমেন্স ক্যাপসুল থাকে, ওই যে এখানে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে ফিল্টার হয়ে আসলো, আসার পরে এই যে এখানে যেটা আসলো, যেই জিনিসগুলা মনে করো আমাদের বডির জন্য প্রয়োজন, যেমন সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ, সেটা কিন্তু এই যে কিডনি টিউবুল থেকে সেটা এই রিঅ্যাবজর্পশনের মাধ্যমে ব্লাডটা রিঅ্যাবজর্পশন করে নিবে। আর যেই জিনিসগুলা ধরো আমাদের বডিতে প্রয়োজন নাই, আমাদের বডির জন্য হার্মফুল, সেটা ধরো গ্লোমেরুলাস থেকে ইফারেন্ট আর্টারিওল দিয়ে যদিও চলে আসছে, এইটা আলটিমেটলি আবার কি হবে, কিডনি টিউবুলে সিক্রেট হয়ে যাবে, সিক্রেট হয়ে আলটিমেটলি ইউরিন দিয়ে বের হয়ে আসবে। তাহলে ইউরিন কি কন্টেন সিক্রেটেড সাবস্টেন্স, আর ব্লাড কন্টেন্ট কিন্তু রিঅ্যাবজর্বড সাবস্টেন্স। এটা তোমরা বুঝতে পারছো? এই দেখো কিডনি টিউবুল দিয়ে যেই আমাদের ফিল্টার্ড ফ্লুইডটা চলে আসছিল, সেই ফ্লুইডের যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো রিঅ্যাবজর্পশন হয়ে কিন্তু ব্লাডে চলে আসছে। এই জন্য এখানে বলা আছে ব্লাড কন্টেন্স রিঅ্যাবজর্বড সাবস্টেন্স। আর হচ্ছে যেই জিনিসগুলো আমাদের বডির প্রয়োজন নেই কিন্তু ইফারেন্ট আর্টারিওল দিয়ে চলে আসছিল, সেই ইফারেন্ট আর্টারিওল থেকে কিন্তু আলটিমেটলি আবার সে কি করছে, ওয়েস্ট প্রোডাক্ট, অ্যাসিড কিডনি টিউবুলে সিক্রেট করে দিচ্ছে যাতে ইউরিন দিয়ে সেটা আমাদের বডি থেকে বের হয়ে যায়। এই জন্য এখানে কিন্তু বলছে ইউরিন কন্টেইনস সিক্রেটেড সাবস্টেন্স। ঠিক আছে, এই যে এখানের যে কথাগুলা তোমরা এগুলা কিন্তু এই যে রিটেনের সময় তো তোমাদের লিখতে হবে ইউরিন ফর্মেশন, এই যে 3টা প্রসেস, তখন এখানের কথাগুলা কিন্তু তোমরা অ্যাড করতে পারো। এগুলা তোমরা একটু পড়ে নিবা, ওই আমি এতক্ষণ যা বললাম সেগুলাই একটু পড়ে নিবা। এখন দেখো আমি তোমাদেরকে রিটেনের জন্য এটা ইউরিন ফর্মেশন, the urine that is formed and
all substance in the urine present the sum of the three basic renal processes. একটা কি glomerular filtration, tubular reabsorption and tubular secretion. দেখো এই যে এখানে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা কি ইউরিনারি এক্সক্রিশন ইকুয়াল টু কি দেয়া আছে, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট যতটুকু আমাদের আসলো গ্লোমেরুলাস থেকে বোমেন্স ক্যাপসুলে আসলো, হ্যাঁ, এবং এই যে আসার পর টিউবুলার রিঅ্যাবজর্পশন, কেন বলছে টিউবুল থেকে তো যেটা রিঅ্যাবজর্পশন হয়ে চলে গেছে সেটা তো আর ইউরিনারি এক্সক্রিশন থাকবে না, এই জন্য এটা মাইনাস দিছে, হ্যাঁ, এবং যেটা আলটিমেটলি আবার পেরিটিউবুলার ক্যাপিলারি অর্থাৎ পেরিটিউবুলার ক্যাপিলারির যে ব্লাড থাকে সেই ব্লাড থেকে যেটা আবার টিউবুলে আবার সিক্রেট হয়ে আসছে সেটা কিন্তু তোমার ইউরিনের কম্পোজিশনে আসবে, এই জন্য এটার আগে কিন্তু তোমাদের এখানে প্লাস দেয়া আছে। তারপর দেখো glomerular filtration, large amount of the fluid that is virtually free of protein is filtered from the glomerular capillaries into the Bowman's capsule. এখানে কিন্তু বলা আছে large amount of fluid that is virtually free of protein, অর্থাৎ প্লাজমা প্রোটিনটা কিন্তু ফিল্টার্ড হয়ে গ্লোমেরুলাস থেকে বোমেন্স ক্যাপসুলে আসবে না, এই জন্য এখানে ফ্রি অফ প্রোটিন বলা আছে। এবং এটা কেন আসবে না এটা তোমরা পড়েছো কিনা জানি না, না পড়ে থাকলে আমি তোমাদেরকে একটু পরে আমি আবার তোমাদেরকে বলবো। তারপর টিউবুলার রিঅ্যাবজর্পশন, এই টিউবুলার রিঅ্যাবজর্পশনটা কি প্রসেস, দেখো নেট ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রান্সপোর্ট অফ এনি সাবস্টেন্স, মানে সাবস্টেন্সের ট্রান্সপোর্টটা কোন দিকে হচ্ছে, ফ্রম টিউবুলার ফিল্ট্রেট। টিউবুলার ফিল্ট্রেট কিন্তু বুঝাচ্ছে গ্লোমেরুলাস থেকে যে ফ্লুইডটা অর্থাৎ ওই যে প্রোটিন ফ্রি ফ্লুইডটা, যেটা প্রোটিন ফ্রি ফ্লুইডটা কোথায় আসছে, তোমার বোমেন্স ক্যাপসুলে আসছে, তারপর তো টিউবে আসবে, সেই টিউবুলার ফিল্ট্রেট কোথায় আসতেছে, ইনটু দ্য ব্লাড অফ দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি, এটাকে বলছে কিন্তু টিউবুলার রিঅ্যাবজর্পশন। তারপর দেখো টিউবুলার সিক্রেশন, এটাও নেট ট্রান্সপোর্ট অফ এনি সাবস্টেন্স ফ্রম দ্য ব্লাড অফ দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি, এটা কিন্তু পেরিটিউবুলার ক্যাপিলারি ব্লাড থেকে কোথায় আসছে, ইনটু দ্য টিউবুলার ফ্লুইড, টিউবুলার ফ্লুইডে অ্যাড হয়ে এটা ইউরিন দিয়ে বের হয়ে যাবে, তাহলে এটাকে বলছে টিউবুলার সিক্রেশন। আচ্ছা, এই যে এখানে যে ছবিটা, এটা আসলে তোমাদের হচ্ছে বোঝার জন্য, এটা রিটেনের কোনো কোশ্চেন না, এটা এমসিকিউতে আসতে পারে, তো এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন দেখো ওই যে আমি যেটা বললাম প্রোটিন ফ্রি প্লাজমাটা, হ্যাঁ, প্রোটিন ফ্রি প্লাজমাটা যে আসছে গ্লোমেরুলাস থেকে বোমেন্স ক্যাপসুলে আসছে, কেন প্রোটিন ফ্রি প্লাজমা, এটা কিন্তু অনেক সময় তোমাদের ভাইবাতে এটা ধরবে এবং অনেক সময় রিটেনেও কিন্তু থাকবে, এবং পরবর্তী তোমাদের যে ডিটারমিনেন্টস অফ দ্য জিএফআর, এগুলো নেট ফিল্ট্রেশন প্রেসার, এখানে কিছু জিনিস আছে এগুলো পড়তে গেলে তোমাদের অবশ্যই এই জিনিসটা জানা লাগবে, এই জন্য আমি এখানে এটা দেখাচ্ছি। এখানে দেখো এখানে কিন্তু এখানে সুন্দর করে দেখা আছে যে এফারেন্ট আর্টারিওল, এটাও কিন্তু ইফারেন্ট আর্টারিওল, এটাও কিন্তু ক্রস সেকশন, হ্যাঁ, এটা ক্রস সেকশন করে দেখাচ্ছে এফারেন্ট আর্টারিওল ইফারেন্ট আর্টারিওল, এখানে হচ্ছে এই যে তোমার গ্লোমেরুলাস, হ্যাঁ, গ্লোমেরুলাস, তারপর কিন্তু এই দেখো প্রক্সিমাল টিউবুল, এদিক দিয়ে হয়ে তো তারপর কিডনি টিউবুলটা শুরু হবে, হ্যাঁ। এখন এখানে কিছু একটা অংশ, ছোট একটা অংশ, এটা এখানে লার্জ করে দেখানো হচ্ছে। এখন তোমরা অলরেডি জানো গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন, এটা হচ্ছে অন্যান্য ক্যাপিলারি, আমাদের বডিতে তো আরো অনেক ক্যাপিলারি থাকে, ওই অন্যান্য ক্যাপিলারি থেকে এটার পার্থক্য হচ্ছে অন্যান্য ক্যাপিলারি মেমব্রেনের 2টা লেয়ার থাকে, আর এখানে হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের 3টা লেয়ার, একদম ভিতরের দিকে থাকছে এন্ডোথেলিয়াম, তারপর বেস মেমব্রেন, এবং চারিদিকে থাকছে হচ্ছে এপিথেলিয়াম। এখন দেখো এই এন্ডোথেলিয়ামে কিন্তু এই যে ছোট ছোট পোর বা ফেনাস্ট্রেশন রয়েছে, এবং এগুলা কিন্তু তোমার নেগেটিভলি চার্জড। তারপর দেখো এই জায়গাটুকুর অংশকে বলছে বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু কোলাজেন ফাইবার এবং প্রোটিওগ্লাইকেন দিয়ে তৈরি, এবং এই যে প্রোটিওগ্লাইকেনের কথাটা বললাম সেও কিন্তু নেগেটিভলি চার্জড। আবার দেখো এই যে এপিথেলিয়াম, এই এপিথেলিয়ামে কিন্তু ফুড প্রসেসের মতো কিছু
পোডোসাইট, এগুলাকে বলে পোডোসাইট আছে, হ্যাঁ, ফুড প্রসেসের মতো এই যে পোডোসাইট আছে। এই ফুড প্রসেসের, এই দেখো দুইটা ফুড প্রসেসের মাঝখানে যে এই অংশটা, এটাকে বলছে স্লিট পোর্ট, মানে এখানেও একটা পোর্ট থাকে। তার মানে এটা আমি আসলে বলার, এবং এই পোর্টটা কিন্তু এই যে এগুলা কিন্তু নেগেটিভলি চার্জ, হ্যাঁ, এই এপিথেলিয়াম হচ্ছে নেগেটিভলি চার্জ। এখন এগুলো আসলে আমি এটা বলার উদ্দেশ্য, দেখো এই যে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন, এটাই তো আলটিমেটলি ফিল্ট্রেশন ব্যারিয়ার বা ছাঁকনি হিসেবে কাজ করে। এটার কাজ, এই যে ছাঁকনি হিসেবে আমি বারবার বললাম যে ছাঁকনি হিসেবে কাজ করে, কিন্তু কেন করে? কারণ হচ্ছে দেখো এই যে এখানেও পোর আছে, ফেনাস্ট্রেশন আছে, এখানে হচ্ছে স্লিট পোর থাকে, তাই না? এই পোর গুলার কারণেই কিন্তু যখন আমাদের ক্যাপিলারিতে ব্লাড চলে আসে, বাগুলা কিন্তু আলটিমেটলি এই পোর গুলার মাধ্যমে আমাদের কোথায় চলে আসে? বোমেন্স ক্যাপসুল হয়ে প্রক্সিমাল কনভলভেন্ট টিউবুলেট চলে আসে। এখন দেখো আমি যেটা বললাম যে প্লাজমার সবটুকু ম্যাক্সিমাম কম্পোজিশনই কিন্তু দেখা যায় যে আমাদের ফিল্টার যে ফ্লুইডটা যেটা বোমেন্স ক্যাপসুলে আসলো সে গ্লোমেরুলাস থেকে, সেখানে থাকবে, এক্সেপ্ট কি বললাম, প্লাজমা প্রোটিন এবং ব্লাড সেল। প্লাজমা প্রোটিনটা কেন আসবে না? কারণ হচ্ছে আমি তোমাদেরকে যে এতক্ষণ যেটা বললাম যে পোর থাকে, কিন্তু পোর গুলা হচ্ছে নেগেটিভলি চার্জ থাকে, নেগেটিভলি চার্জ, এবং এই পোর কিন্তু 8, মানে পোরের ডায়ামিটার হচ্ছে কি 8 ন্যানোমিটার, হ্যাঁ 8 ন্যানোমিটার। কিন্তু আমাদের প্লাজমা প্রোটিনের মধ্যে যেটা অ্যালবুমিন, তার ডায়ামিটার কিন্তু 6 ন্যানোমিটার। তাহলেও কিন্তু, অর্থাৎ দেখো এই বড় পোর দিয়ে কিন্তু ছোট 6 ন্যানোমিটার যে ডায়ামিটারের অ্যালবুমিন সেটা কিন্তু আসতে পারছে না। কারণটা কি? কারণ হলো এই যে নেগেটিভলি চার্জ হওয়ার কারণে প্লাজমা প্রোটিন গুলাও কিন্তু নেগেটিভলি চার্জ, যার কারণে কি করতেছে, এই ফিল্ট্রেশন ব্যারিয়ার দিয়ে বা ছাঁকনি দিয়ে আমাদের প্লাজমার যে প্লাজমা প্রোটিন সেটা কিন্তু ফিল্টার্ড হয়ে আসতে পারছে না। কিন্তু ধরো তোমরা পরবর্তীতে যখন পড়বে, পরবর্তীতে উঠলে পড়বে কিছু কিডনির ডিজিজ আছে, যেমন হচ্ছে নেফ্রোপ্যাথি, কিডনির এই মেমব্রেনে কিছু ডিজিজ হয়, তখন কিন্তু দেখা যাবে এই আমাদের প্লাজমা প্রোটিন গুলা কিন্তু তখন এই মেমব্রেনের, মানে মেমব্রেনের ডিজিজের কারণে তার নেগেটিভিটিটা লস হয়ে যায়। তখন কিন্তু এই প্লাজমা প্রোটিনটা ইজিলি এখান দিয়ে চলে আসবে, চলে এসে বোমেন্স ক্যাপসুলে আসবে, তারপর প্রক্সিমাল কনভলভেন্ট টিউবুলে আসার পর আমাদের ইউরিনে কিন্তু এই প্লাজমা প্রোটিন পাওয়া যায়। অর্থাৎ অনেক বা ইউরিনে পরীক্ষা করার সময়, ইনভেস্টিগেশন করার সময় দেখা যায় কিন্তু হচ্ছে গ্লুকোজ পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিন পাওয়ার তখন কিন্তু, এই যে প্রোটিন পাওয়ার কারণটা কিন্তু এটা, ঠিক আছে? নর্মালি কিন্তু একজন হেলদি পার্সনের কখনোই প্লাজমা প্রোটিন ইউরিনে আসবে না, কিন্তু যদি দেখা যায় প্লাজমা প্রোটিন আছে ইউরিনে, তাহলে সেটা কি, এই যে আমাদের এই মেমব্রেনের সমস্যা। হ্যাঁ, তাই আমি আরেকবার বলি, এই গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন 3টা লেয়ার, এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, এপিথেলিয়াম। এন্ডোথেলিয়ামে ফেনাস্ট্রেশন আছে যেটা নেগেটিভলি চার্জ, বেসমেন্ট মেমব্রেন হচ্ছে কম্পোস্ট অফ কোলাজেন ফাইবার এবং প্রোটিওগ্লাইকেন, এবং এগুলাও কিন্তু নেগেটিভলি চার্জ, এবং এপিথেলিয়ামে পোডোসাইট থাকে, এই এপিথেলিয়ামটাও নেগেটিভলি চার্জ এবং এখানে পোর থাকে। এই নেগেটিভলি চার্জ হওয়ার কারণে আলটিমেটলি কিন্তু নেগেটিভলি চার্জ যে জিনিসগুলা সেগুলা কিন্তু বিকর্ষিত হয়ে এই মেমব্রেন দিয়ে, অর্থাৎ ক্যাপিলারি মেমব্রেন দিয়ে, ফিল্ট্রেশন ব্যারিয়ার দিয়ে ফিল্টার্ড হয়ে বোমেন্স ক্যাপসুলে আসতে পারবে না। ঠিক আছে? এটা আসলে তোমাদের হয়তো বা এমসিকিউতে আসতে পারবে বা ভাইভাতে অনেক সময় ধরতে পারে, এই জন্য আমি এটা বললাম। আচ্ছা, বুঝতে পারতেছো তোমরা? জি ম্যাম, ইয়েস ম্যাম, বুঝছি। জি ম্যাডাম। আচ্ছা, এরপর দেখো এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন কিন্তু আমি তোমাদেরকে ইউরিন ফর্মেশনের ফার্স্টের ধাপটাই কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তারপর কিন্তু বলেছি টিউবুলার রিঅ্যাবজর্পশন, দেন কিন্তু টিউবুলার সিক্রেশন, এগুলো আমি কিন্তু বলছি। তো প্রথম যে স্টেপ গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এটা তোমাদের ডেফিনেশনটা পরীক্ষায় আসবে। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা কাকে বলে? দ্য ফিল্ট্রেশন অফ দ্য লার্জ অ্যামাউন্টস অফ দ্য ফ্লুইড through the glomerular capillaries into the Bowman's capsule
বুঝতে পেরেছো? তাহলে ফিল্ট্রেশন অফ দ্য লার্জ অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড, এখানে ফ্লুইড কাকে বলতেছে? ওই যে রেনাল প্লাজমা ফ্লোটা আসছে তাকে এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই ফ্লুইডটা থ্রু দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিজ ইনটু দ্য, কোথায় আসবে? গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে মোমেন্স ক্যাপসুল, এটাকে বলতেছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের ডেফিনেশন। আর যদি বলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, রেট রেট কোন জিনিস রেট মানেই হচ্ছে পার ইউনিট টাইমে তার গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা কতটুকু হচ্ছে, অর্থাৎ অ্যামাউন্টটা কি। এই যে আমি অ্যামাউন্টটা কি সেটা এখানে দেখো ডেফিনেশনে বলা আছে ইজ দ্য কোয়ান্টিটেটিভ নট কোয়ালিটেটিভ, অর্থাৎ কত এমএল। কোয়ান্টিটি কি মানে একটা জিনিসের কত এমএল, কোয়ালিটি তো হচ্ছে একটা মানে বেশি না কম সেটা। এখানে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যামাউন্ট অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট ফর্মড বাই দ্য অল ফাংশনিং নেফ্রনস। আমি কিন্তু তোমাদেরকে এর আগে ছবিতে দেখাইছি কি যে রেনাল ব্লাড ফ্লোটা যেটা কিডনিতে আসবে সেটা কিন্তু আলটিমেটলি রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশনের মাধ্যমে ইউরিন ফর্মেশন হবে, এবং এই কাজটা কে করতেছে? নেফ্রন। হ্যাঁ, নেফ্রন কাজ করতেছে এই জিনিসটা, কারণ নেফ্রনটা কি? কিডনির ফাংশনাল ইউনিট। তাহলে কি হচ্ছে? এই যে আমাদের বডির অল দা ফাংশনিং নেফ্রন, ধরো আমার কিডনিতে 10 মিলিয়ন, সরি 1 মিলিয়ন বা 10 লাখ নেফ্রন আছে, কিন্তু সব কিন্তু অনেকের ফাংশনিং থাকে না। যে ফাংশনিং নেফ্রনের মাধ্যমে আলটিমেটলি কি হচ্ছে? এই যে গ্লোমেরুলার ফিল্টারটা ফর্মেশন হচ্ছে অফ দ্য বোথ কিডনি, যে কোনো একটা কিডনিতে না কিন্তু, অফ দ্য বোথ কিডনি ইন 1 মিনিট অফ টাইম অর পার ইউনিট টাইম, সেটাকে কিন্তু বলতেছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এখন এটা কত? 125 ml পার মিনিট, অর তুমি যদি ডের হিসেবে করো তাহলে 180 লিটার পার ডে, 180 লিটার পার ডে। ঠিক আছে, তার মানে দেখো কত বেশি। হ্যাঁ, 180 লিটার পার ডে কিন্তু আমাদের গ্লোমেরুলাস থেকে, গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে এই আমাদের লার্জ অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড সেটা ফিল্টার্ড হয়ে বোমেন্স ক্যাপসুল আসছে। কিন্তু দেখো আমাদের পার ডেতে ইউরিনারি এক্সক্রিশন কত হচ্ছে? 1.5 লিটার, 1 থেকে 1.5 লিটার। তাহলে কত কত টাইমস, কত মানে 100 টাইমস এই কি বলে এই গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে গ্লোমেরুলাসে ফিল্টার্ড হয়ে আসছে। ঠিক আছে, এখন এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কম্পোজিশন অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট। এর আগে আমি অলরেডি বলছি, সেটা হচ্ছে ইজ দ্য সিমিলার টু দ্যাট অফ দ্য প্রোটিন ফ্রি প্লাজমা, অর্থাৎ রেনাল আর্টারির মাধ্যমে ওই কি সেগমেন্টাল আর্টারি, তারপর ইন্টারলোবার, আর এইভাবে যে এসে আলটিমেটলি এফারেন্ট আর্টারিয়াল হয়ে কোথায় আসতেছে? গ্লোমেরুলার ক্যাপিলারিতে। সেখানে প্লাজমাটা আসবে, কিন্তু সেখানে প্লাজমায় প্রোটিন থাকবে, কিন্তু ফিল্টার্ড হয়ে যেটা আসবে সেখানে কিন্তু প্লাজমা প্রোটিনটা থাকবে না। ফিল্টার্ড যে ফ্লুইডে প্লাজমা প্রোটিন থাকবে না। কেন থাকবে না এটাও আমি তোমাদেরকে বলছি। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেটে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে, ভাইবাতে জিজ্ঞেস করতে পারে গ্লোমেরুলার ফিল্ট্রেটে কি প্লাজমা প্রোটিন থাকে, বলবা যে না। তাহলে এটা কি? প্রোটিন ফ্রি প্লাজমা। এবং দেখো আর কি কি থাকে না, এক্সেপ্ট half of the plasma calcium and most of the fatty acid are bound to the plasma protein and not filtered. আচ্ছা, তার মানে তোমরা যদি বলে যে গ্লোমেরুলার ফিল্ট্রেটে কি 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 থাকে, কি কম্পোজিশনটা কি, তাহলে তোমরা প্রথমেই বলবা প্রোটিন ফ্রি প্লাজমা থাকবে, এবং কিছু ক্যালসিয়াম এবং ফ্যাটি অ্যাসিড কিন্তু থাকবে না। কারণ কি? ওই ক্যালসিয়াম আর ফ্যাটি অ্যাসিড গুলা তোমার আলটিমেটলি প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকে। কারণ দেখো প্লাজমা প্রোটিন কি? নেগেটিভলি চার্জ, আর দেখো ক্যালসিয়াম কিন্তু পজিটিভলি চার্জ। তাহলে কি? প্রোটিনের সাথে ক্যালসিয়াম বাউন্ড অবস্থায় থাকে, যার কারণে আলটিমেটলি কিন্তু এই ফিল্ট্রেশন ব্যারিয়ার ক্রস করে সে মোমেন্স ক্যাপসুলে আসতে পারবে না। তারপর দেখো আমি এটাও বলছি তোমাদের ডিভাইড অফ দ্য সেলুলার এলিমেন্টস, আমি কিন্তু বলছি যে ইনক্লুডিং রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলটা এই গ্লোমেরুলার ফিল্ট্রেটে থাকবে না। এবং মোস্ট সল্টস and organic molecules are similar to the concentration in the plasma, অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে এই যে এফারেন্ট আর্টারিয়াল দিয়ে যে রেনাল প্লাজমাটা আসছিল এবং ফিল্টার্ড হয়ে যে ফ্লুইডটা তোমাদের বোমেন্স ক্যাপসুলে আসছে, সেখানে কিন্তু মোস্ট অফ দ্য সল্ট এবং অর্গানিক মলিকুল থাকবে, যেটা কিন্তু ওই ফিল্টার্ড হওয়ার আগে
ফিল্টার্ড হওয়ার আগে গ্লোমেরুলার ক্যাপিলারি যে প্লাজমাতে যেই কনসেন্ট্রেশনটা ছিল অর্গানিক মলিকিউল এবং সল্টের, আলটিমেটলি সেই কম্পোজিশনটাই কিন্তু ফিল্টার ফ্লুইডে থাকবে বা গ্লোমেরুলার ফিল্ট্রেটে থাকবে। এটুকু বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। জি ম্যাম, বুঝেছি। জি ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার দেখো, এটাও কিন্তু তোমাদের রিটেনের কোশ্চেন, সেটা হচ্ছে ফিল্ট্রেশন ফ্র্যাকশন। হ্যাঁ, ফিল্ট্রেশন ফ্র্যাকশন এটাও কিন্তু আমি এতক্ষণ অনেকবার বলছি, ওই যে যেটা আগে অ্যানাটমি গুলা দেখানো বা রেনাল ব্লাড সাপ্লাই দেখানোর উদ্দেশ্য এটা। দেখো যে দ্য ফ্র্যাকশন অফ দ্য রেনাল প্লাজমা ফ্লো দ্যাট ইজ ফিল্টার্ড, অর্থাৎ আমাদের এফারেন্ট আর্টারি, রেনাল আর্টারি হয়ে বিভিন্ন কন্টিনিউশন হয়ে হয়ে যে এফারেন্ট আর্টারিওলে রেনাল প্লাজমাটা আসছে, হ্যাঁ, সেই রেনাল প্লাজমা ফ্লোর ধরো আসছে হলো তোমার 650 সেই 650-এর 125 কিন্তু আলটিমেটলি আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে ফিল্ট্রেশন ব্যারিয়ার ক্রস করে কোথায় আসবে? বোমেন্স ক্যাপসুলে আসবে। ঠিক আছে, তার মানে কি ফ্র্যাকশন অফ দ্য রেনাল প্লাজমা ফ্লো, অর্থাৎ রেনাল প্লাজমা ফ্লোর যে অংশটুকু আমাদের ফিল্টার্ড হচ্ছে, ফিল্টার্ড হয়ে বোমেন্স ক্যাপসুলে আসছে, সেটাকে কিন্তু ফিল্ট্রেশন ফ্র্যাকশন বলা হয়। হ্যাঁ, তাহলে দেখো, ধরো এটা ঐকিক নিয়মে যদি তোমরা করো 650 ml রেনাল প্লাজমা ফ্লো থেকে 125 ml তোমাদের কি হয়? ফিল্টার্ড হয়। তাহলে 1 ml থেকে কত হয়? আর যদি 100-এ করো তাহলে কিন্তু 1 ml থেকে হয় হচ্ছে 0.2। ঠিক আছে, এটা ভাগ করলে আসে 0.2। আর যদি তুমি 100-এ করো, পার্সেন্টেজ হিসেবে দেখতে চাও, তাহলে 20% অফ দ্য রেনাল প্লাজমা ফ্লো। ঠিক আছে, আর হচ্ছে এখানে দেখো রেনাল ফ্র্যাকশন, এখানে আমি বলছিলাম ফিল্ট্রেশন ফ্র্যাকশন, এটা হচ্ছে রেনাল ফ্র্যাকশন। অর্থাৎ আমরা সবাই জানি কার্ডিয়াক আউটপুট কত? 5000 ml পার মিনিট। হ্যাঁ, আর রেনাল ব্লাড ফ্লো আমি তোমাদেরকে বলেছিলাম 1200 ml। এখানে কিন্তু খেয়াল করবা, সেটা হচ্ছে এটা কিন্তু রেনাল ব্লাড ফ্লো, আর এটা কিন্তু রেনাল প্লাজমা ফ্লোটা হচ্ছে 650। হ্যাঁ, এটা প্লাজমা, ব্লাডের মধ্যে কিন্তু কি থাকে? প্লাজমা থাকে, তাই না? এই প্লাজমাটা হচ্ছে তোমার 650, কিন্তু টোটাল যদি আমি রেনাল ব্লাড ফ্লো ধরি সেটা হচ্ছে 1200 ml। ঠিক আছে, 1200 ml। এই 1200 ml অর্থাৎ কার্ডিয়াক আউটপুট হচ্ছে তোমাদের 5000। 5000-এর মধ্যে 1200 ml কিন্তু আলটিমেটলি কিডনিতে যায়। এটাকে বলতেছে রেনাল ফ্র্যাকশন। আসলে এটার ডেফিনেশনটা তোমাদের এত আসবে না, তারপরে তোমাদের ধরো এমসিকিউর জন্য বা একটা নিজের ইন্টারেস্টের জন্য যে আচ্ছা টোটাল রেনাল প্লাজমা ফ্লো 650-এর 125টা ফিল্টার্ড হয়, তাহলে টোটাল কার্ডিয়াক আউটপুটের 1200 ml কিন্তু আলটিমেটলি রেনাল ফ্র্যাকশন হিসেবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ 5000 ml কার্ডিয়াক আউটপুট থেকে আলটিমেটলি 1200 ml কিডনিতে সাপ্লাই দিবে। আসলে এই জিনিসগুলা তোমাদের দেখো, তোমাদের হচ্ছে ফিজিওলজি জিনিসটা এরকম যে এখনই তো পড়াশোনা শেষ না, তারপর কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, বা কেউ সরকারি বিসিএস এর চাকরি নিবা, বা কেউ হচ্ছে প্রাইভেটে ভালো হসপিটালে জব নিবা। সব জায়গায় কিন্তু তোমাদের হচ্ছে যখন তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, আলটিমেটলি কিন্তু ফিজিওলজির জ্ঞানটা কিন্তু তোমাদের লাগবে, বা কেউ দেশের বাইরে পরীক্ষা দিবা, আলটিমেটলি ফিজিওলজির জ্ঞান ছাড়া কিন্তু সম্ভব না। এবং এই জিনিসগুলা কিন্তু তখন তুমি তখন তোমাদের অনেক দরকার। নিজে নিজে পড়ে ঠিক আছে বোঝা যায়, কিন্তু হচ্ছে টিচাররা যদি একটু ডিরেকশন দিয়ে দেয় সেটা কিন্তু অনেক ভালো। এখন তোমাদেরকে যেভাবে পড়ানো হচ্ছে, আমাদের সময় কিন্তু আমাদেরকে এইভাবে পড়ানো হয় না। আলটিমেটলি কিন্তু যখন এমবিবিএস এ আমরা পড়েছি তখন কিন্তু আমাদের আমি বলবো অনেক সংকট ছিল। হ্যাঁ, দেখা গেছে তোমরা রিটেন কোশ্চেন লেখার সময় হয়তোবা দেখা যাবে যে ভালো বুঝতে পারছে সে কিন্তু রিটেন কোশ্চেন গুলা গুছায় লিখতে পারবে সুন্দর করে, আর কিন্তু যে বুঝতে পারবে না সে কিন্তু পারবে না। এই রেনাল সিস্টেমটা এরকম যে তোমাদের হচ্ছে অঙ্কের মতো, যদি বুঝো তাহলে কিন্তু অনেক বেশি পড়া লাগবে না, নিজে সুন্দর করে গুছায় লিখতে পারবা। আচ্ছা,
এই যে এতক্ষণ যেটা বললাম ওই আগের ছবিটাই এখানে দেখানো হচ্ছে, কিন্তু এখানে একটু অ্যামাউন্টটা দেখানো হচ্ছে। অর্থাৎ এই দেখো অ্যাফারেন্ট আর্টারি দিয়ে রেনাল প্লাজমা ফ্লো আমি তোমাদেরকে বলছিলাম 625 ml। হ্যাঁ, এই তারপর 625 ml আসলো এবং ফিল্টার্ড হয়ে আসলো কি 125 ml। 125 ml আসলো। তাহলে দেখো 625 থেকে 125 আসলো, তাহলে এখান দিয়ে কতটুকু গেল বলো তো? ইফারেন্ট আর্টারিয়াল দিয়ে কতটুকু গেছে বলো? 500 ml। হ্যাঁ, 500 ml। এই 500 ml কিন্তু আলটিমেটলি এখান দিয়ে এসে পেরিটিবুলার ক্যাপিলারি হয়ে রেনাল ভেইন হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যাবে। ওই 500 ml থেকে আবার ওর মানে যেই জিনিসগুলা আমাদের বডির জন্য হার্মফুল সে কিন্তু আবার সেটা এখানে কোথায় দিয়ে দিবে? কিডনি টিউবুলে দিয়ে দিবে। তাহলে দেখো, তাহলে 625 ml এর 125 ml এখানে ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, ফিল্টার হয়ে দেখো এখানে আবার দেখো 124, 125 এর মধ্যে আবার 124 ml পার মিনিটেই কিন্তু সেটা আবার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, 125 থেকে 124টাই রিঅ্যাবজর্পশন হয়েছে। আলটিমেটলি তাহলে কতটুকু এক্সক্রিট হচ্ছে? 1 ml। হ্যাঁ, 1 ml পার মিনিট। হ্যাঁ, 1 ml পার মিনিট। ঠিক আছে, এই 1 ml পার মিনিটটা ইউরিনারি এক্সক্রিশন। এবং এটা তোমরা যদি আবার ডে হিসেব করতে পারো তখন ডে হিসেব করে দেখবা তাহলে পার ডেতে কত ইউরিনারি এক্সক্রিশন। আচ্ছা, 24 ঘন্টায় কত মিনিট? পার মিনিটে 1 ml, তাহলে অত মিনিটে কত ml? ঠিক আছে, এটা বুঝতে পারছো তো না? Yes, ma'am. জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, এখানে এটা লাস্ট আজকের টপিক। সেটা হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে এই যে আমাদের দেখো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ সাবস্টেন্স ফর মেজারিং জিএফআর। হ্যাঁ, আমাদের কিন্তু আমরা কিন্তু দেখা যায় কি যে এই যে আমাদের কিডনির কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, কিডনির আমরা অনেক ধরনের কিন্তু ল্যাবে ইনভেস্টিগেশন হয়। হ্যাঁ, এখন হচ্ছে একজন ধরো কিডনি ডিজিজের একজন পার্সন, সে তার জিএফআরটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা তার ধরো ইউরিনেশনের তার প্রবলেম হচ্ছে, হয়তো বা তার যে পরিমাণ কারো হয়তো বা বেশি ইউরিন পাস হচ্ছে, কারো পলিউরিয়া। হ্যাঁ, এটাকে বলে পলিউরিয়া। আবার হয়তো বা দেখো 1.5 থেকে 2 লিটার পাস হওয়ার কথা, ইউরিন এক্সক্রিশন হওয়ার কথা, কারো হয়তো বা কম হচ্ছে। তাহলে বেশি হওয়াটাও খারাপ, কম হওয়াটাও খারাপ। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে হচ্ছে তার গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের কোনো সমস্যা আছে কিনা বা তার কিডনির কোনো সমস্যা আছে কিনা, এটা আমরা কিন্তু আলটিমেটলি এই জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা পরিমাপ করার মাধ্যমেই আমরা কিন্তু হচ্ছে আমাদের কিডনির কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখি। হ্যাঁ, এখন দেখো যেই সাবস্টেন্সটা দিয়ে আমাদের মানে এই জিএফআরটা বের করতে হবে, জিএফআরটা বের করতে হবে, সেই সাবস্টেন্সটা ধরো এমন একটা এন্ডোজেনাস সাবস্টেন্স, ধরো আমাদের বডিতে ইনজেকশনের মাধ্যমে সেই এন্ডোজেনাস সাবস্টেন্সটাকে পুশ করা হলো। সেই এন্ডোজেনাস সাবস্টেন্সটা আলটিমেটলি ব্লাডের সাথে গিয়ে মিক্স হবে এবং ব্লাডের সাথে মিক্স হওয়ার পর সে আলটিমেটলি কি হবে? কিডনিতেও রেনাল ব্লাড ফ্লো যখন যাবে তখন সে কিডনিতেও যাবে সেই সাবস্টেন্সটা ব্লাডের সাথে মিক্স হয়ে, এবং তখন ব্লাডটা আলটিমেটলি কি হবে? ওই যে অ্যাফারেন্ট আর্টেরিয়াল হয়ে গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসলো, তখন সেই সাবস্টেন্সটাও কিন্তু ওই যে প্লাজমাটা যে ফিল্টার্ড হবে সেও কিন্তু ফিল্ট্রেশন হচ্ছে। হ্যাঁ, ফিল্ট্রেশন হলে তখন সেটা কিন্তু আলটিমেটলি আমাদের ফিল্ট্রেশন হয়ে কিডনি টিউবুল দিয়ে কোথায় আসবে? ইউরিনে আসবে। ইউরিনে আসার পরে আমরা সেই ইউরিনটা কালেক্ট করে সেই যে আমাদের বডিতে একটা সাবস্টেন্স ইনজেকশনের মাধ্যমে পুশ করা হলো সেই সাবস্টেন্সের অ্যামাউন্টটা আমরা দেখবো, অর্থাৎ কত এমএল ইউরিনেতে আসছে এবং কত মিনিটে, কত মিনিটে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা সেই সাবস্টেন্সটা ইউরিনে পরিমাপ করার মাধ্যমে জিএফআরটা আমরা একটা মানুষের আমার জিএফআর কত সেটা বের করতে পারি, তোমাদের জিএফআর কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। কিন্তু এই যে একটা আমরা সাবস্টেন্সটা ইউজ করব কিডনিতে পুশ, আমরা হচ্ছে বডিতে পুশ করব। হ্যাঁ, সেই সেই সাবস্টেন্সটা অনেকগুলো ক্রাইটেরিয়া থাকা লাগবে। হ্যাঁ, ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে তাহলে আমরা ইউরিনে তার এক্সাক্ট অ্যামাউন্টটা আমরা পাবো না। যদি এক্সাক্ট অ্যামাউন্টটা না পাই, আমাদের বডিতে সেটা থেকে যায়, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল জিএফআরটা আমাদের মেজার করা হবে না।
এই জন্য দেখো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, 4টা ক্রাইটেরিয়া। সেটা কি, যেই সাবস্টেন্সটা আমি আমাদের বডিতে পুশ করব সেটা অবশ্যই ফ্রিলি ফিল্টারেবল ইন দ্য গ্লোমেরুলাই, অর্থাৎ সুন্দর মতো ওই যে ক্যাপিলারি থেকে বোমেস ক্যাপসুলে ফ্রিলি ফিল্টার্ড হইতে হবে। হ্যাঁ, সুন্দর ফ্রিলি ফিল্টার্ড বলতে বলছে যে সবটুকুই ফিল্টার্ড হইতে হবে। হ্যাঁ, আমি যেটা এন্ডোজেনাসলি ইনজেকশনের মাধ্যমে পুশ করলাম এবং সেটার যে অংশটুকু সে তখন ব্লাডে মিক্স হয়ে রেনাল ব্লাডের মাধ্যমে আমার গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসছে, সেই সম্পূর্ণটুকুই কিন্তু আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে ফিল্টার্ড হয়ে বোমেন্স ক্যাপসুলে আসতে হবে। এবং সেই সাবস্টেন্সটা দেখো, সাবস্টেন্স মাস্ট বি নাইদার রিঅ্যাবসর্ব নর সিক্রেটেড বাই দ্য রেনাল টিউবুলস, অর্থাৎ রেনাল টিউবুল থেকে পেরিটিবুলার ক্যাপিলারিতে সেটা রিঅ্যাবজর্পশনও হইতে পারবে না, আবার সেটা পেরিটিবুলার ক্যাপিলারি থেকে রেনাল টিউবুলসে সিক্রেটও হতে পারবে না। কেন পারবে না? দেখো, যদি রিঅ্যাবজর্পশন হয়ে যায় আমাদের, মানে ধরো ফ্রিলি ফিল্টার্ড হয়ে তো সে আসছিল গ্লোমেরুলাসে, হ্যাঁ, গ্লোমেরুলাস থেকে বোমেস ক্যাপসুলে আসলো, আসার পর যদি সে রিঅ্যাবজর্পশন হয়ে যায় তাহলে আমরা যেটা ইউরিনে পাবো সেটা কিন্তু কম পাবো। বুঝতে পারতেছো কিনা? আবার দেখো, যদি সিক্রেটেড হয়, পেরিটিবুলার ক্যাপিলারি থেকে যদি কিডনি টিউবুলে সিক্রেট হয় তাহলে কিন্তু যেটা ফিল্টার্ড হয়েছিল তার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু তাহলে সেটা কি হবে, তার অ্যামাউন্টটা বেশি দেখাবে, তাহলে আমরা অ্যাকচুয়াল জিএফআরটা কিন্তু আসবে না। জিএফআরটা কি, যে পার মিনিটে যে পরিমাণ প্রোটিন ফ্রি প্লাজমাটা আমাদের ফিল্টার্ড হয়ে বোমেস ক্যাপসুলে আসতেছে, তাই না? তাহলে যেটা আসলো সেখান থেকে যদি রিঅ্যাবজর্পশন হয়ে পেরিটিবুলার ক্যাপিলারিতে চলে যায় বা টিউবুল থেকে এক্সেস জিনিস আরো সিক্রেট হয়ে ওইটার সাথে মিশে যায়, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল জিএফআরটা মেজার করা সম্ভব হবে না। আচ্ছা, এটা তোমরা কি বুঝতে পারতেছো এটা কি বললাম? আচ্ছা, এটা আরেকটু ইজি করার জন্য আমি যে জিনিসটা তোমাদেরকে আসলে পড়াইতে চাই নাই, এটা এই ছবিটা একটু দেখো। হ্যাঁ, এই ছবিটা এখানে দেখো, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারতেছো এটা কি। এটা এই যে এফারেন্ট আর্টারিওল, এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। হ্যাঁ, তারপরে এই যে পেরিটিবুলার ক্যাপিলারি হয়ে রেনাল ভেইন, এটা কিন্তু বোমেন্স ক্যাপসুল, তারপরে এই যে ইউরিনটা আসতেছে। হ্যাঁ, এখন দেখো এখানে এই দাগটা দিয়ে দেখো, সোজা দাগ, অর্থাৎ যেই সাবস্টেন্স, এই সাবস্টেন্স এটা এমন একটা সাবস্টেন্স, ধরো ক্রিয়েটিনিন, সেটা কিন্তু সুন্দর হয়ে ফিল্টার্ড হয়ে চলে ইউরিনে চলে আসছে, সেটা কিন্তু দেখো কোনো রিঅ্যাবজর্পশন বা সিক্রেশন হচ্ছে না। আবার দেখো সাবস্টেন্স বি, যেমন এক্সাম্পল দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা দেখো এফারেন্ট আর্টারিওল দিয়ে এসে গ্লোমেরুলাস থেকে এখানে ফিল্টার্ড হয়ে বোমেন্স ক্যাপসুলে আসলো। বোমেন্স ক্যাপসুলে আসার পর দেখো এখানে একটা অ্যারো দেয়া আছে, এখানে অ্যারো দেয়া আছে, অর্থাৎ কি টিউবুল থেকে কিন্তু সোডিয়াম ক্লোরাইড আবার আমাদের বডির জন্য দরকার, আমি তোমাদেরকে আগে বলছিলাম, সেটা কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে কোথায় চলে আসছে, পেরিটিবুলার ক্যাপিলারি, তাই না? বুঝতে পারতেছো? পেরিটিবুলার ক্যাপিলারিতে চলে আসছে। তাহলে কিন্তু দেখো, যেটা ফিল্টার্ড হয়ে আসছিল তার কিছু অংশ, ধরো যেই সোডিয়াম ক্লোরাইড যতটুকু ফিল্টার্ড হয়ে আসছিল তার কিছুটা রিঅ্যাবজর্পশন হয়ে পেরিটিবুলার ক্যাপিলারিতে চলে গেছে। তাহলে ইউরিনে আমরা যতটুকু সোডিয়াম ক্লোরাইড পাবো সেটা কি এই যে আমাদের জিএফআর, অর্থাৎ ফিল্ট্রেশন হয়ে যতটুকু আসছিল সেটা সমান হবে? হবে না। এটা ইউরিনে যেটা পাবো সেটা জিএফআর থেকে কি হবে বলতো, বেশি না কম? কম হবে ম্যাডাম। হ্যাঁ, কম হবে, অর্থাৎ ইউরিনে যেটা আমরা পাবো সেটা কিন্তু জিএফআর থেকে কম, কারণ এখান থেকে তো চলে গেছে, কোথায় চলে গেছে, টিউবুল থেকে পেরিটিবুলার ক্যাপিলারিতে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে এখানে কিন্তু দেখো ফিল্ট্রেশন, পার্শিয়াল রিঅ্যাবজর্পশন লেখাই আছে। হ্যাঁ, আবার দেখো এই ফিগারে, এখানে দেখো, এখানে যেটা গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, এই গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এমন একটা সাবস্টেন্স যেটা কিন্তু তোমার ফিল্ট্রেশন হয় এবং কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়, ফিল্ট্রেশন হয়, কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়। তাহলে দেখো এই যে গ্লুকোজটা ধরলাম, আমার এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে ফিল্ট্রেশন হয়ে বোমেন্স ক্যাপসুলে আসলো, এবং দেখো এখানে কোনো কালো দাগ নাই, সম্পূর্ণটাই কিন্তু রিঅ্যাবজর্পশন হয়েছে কোথায়, পেরিটিবুলার ক্যাপিলারিতে। তাহলে এখানে বলো তো ইউরিনে গ্লুকোজের পরিমাণ কত? কমে যাবে।
ম্যাডাম জিরো। হ্যাঁ ম্যাম ঠিক জিরো আছে, হবে কারণ পুরোটাই তো ইয়া হয়ে গেল। নরমাল ইউরিনে থাকবে না, জিরো থাকবে। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। অর্থাৎ গ্লুকোজে কিন্তু আমাদের ইউরিনে গ্লুকোজ কিন্তু থাকবে না। গ্লুকোজ থাকলে কি হবে, কাদের থাকবে, যাদের ডায়াবেটিস পেশেন্টের, এবং ওদেরও কিন্তু ওই যে গ্লোমেরুলার ক্যাপিলারিতে যে এখানে ছাঁকনিতে সমস্যা, বুঝছো? নরমাল হেলদি পার্সনের ছাঁকনিতে কিন্তু গ্লুকোজটা আসলেও সেটা সম্পূর্ণ রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, কিন্তু যাদের ব্লাডে অনেক বেশি গ্লুকোজ তাদের বেশি আসবে, এবং এত বেশি আসবে যে সম্পূর্ণটা রিঅ্যাবজর্পশন হইতে হইতে আমাদের ইউরিনে তখন গ্লুকোজ চলে আসবে। এটা কাদের হয়, ডায়াবেটিস পেশেন্টদের। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা জিনিস দেখো, এখানে ফিল্ট্রেশন এবং সিক্রেশন। এখানে যেমন অর্গানিক অ্যাসিড, কিছু অর্গানিক অ্যাসিড আছে, ধরো আমাদের কিন্তু কিডনিটা কি হচ্ছে, তোমরা কি অ্যাসিড বেস ব্যালেন্সের নাম শুনেছো না? তোমাদের কেমিস্ট্রিতে হয়তো হবে। এখন দেখো আমাদের বডিতে ধরো অনেক সময় কিন্তু আমাদের অ্যাসিডিটি হয়, কিন্তু সেটা আবার কিন্তু সুন্দর করে আবার কি হয়ে যায়, কম্পেনসেটও হয়ে যায়। এটা কারণটা কি, দেখো এই যে ধরো এই রেনাল ধরো আমার বডিতে কি হলো, অ্যাসিডিটি বেড়ে গেল, সেটা আলটিমেটলি কিন্তু কিডনিতে আসবে, এসে কি হবে, এই গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে বোমেস ক্যাপসুলে আসবে। হ্যাঁ, এসে তো তারপর তোমার কিডনি দিয়ে এক্সক্রিট হবে, তাই ইউরিন দিয়ে পাস হবে, তাই না? কিন্তু দেখো ওই যে আমি যেটা বললাম 625-এর 125টা এখানে আসবে, বাকি 500 কিন্তু এখানে চলে আসবে। এখন দেখো অ্যাসিড এমন একটা জিনিস যেটা আমাদের বডির জন্য হার্মফুল, যেটা কিন্তু আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে যাবে না। যতটুকু আসলো সেইটা কিন্তু আবার সম্পূর্ণটাই কিন্তু পেরিটিউবুলার ক্যাপিলারি, অর্থাৎ পেরিটিউবুলার ক্যাপিলারি যে ব্লাড আছে সেটা কি করবে, সম্পূর্ণটাই কি করে দিবে, সিক্রেট করে দিবে কিডনি টিউবুলে, যাতে এটা আমাদের সুন্দর করে ইউরিন দিয়ে বের হয়ে যায় এবং আমাদের বডির যাতে কোনো ক্ষতি না হয়। বুঝতে পারছো? এখন দেখো আমি যেটা ওই যে সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক বলছিলাম, এইটা বুঝাতে গিয়ে এখানে আবার আসলাম, কারণ ওইটা তোমার বুঝতে সুবিধা হবে। এখন ধরো একটা সাবস্টেন্স আমরা এই যে দেখো ক্রিয়েটিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিলি ফিল্টার্ড হচ্ছে না, এখানে কিন্তু কোনো রিঅ্যাবজর্পশন হচ্ছে না, সিক্রেশনও হচ্ছে না। হ্যাঁ, সিক্রেশনও হচ্ছে না। এবং তোমরা সবাই মনে হয় অলরেডি জানো কারো কিডনি ফাংশনিং ভালো আছে কিনা, এটা জানার জন্য কিন্তু ডাক্তারের কাছে গেলে প্রথম যে পরীক্ষাটা দেয় সেটা কি, সেরাম ক্রিয়েটিনিন। বলে যে আপনি একটা সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করে আসেন। কেন করতে বলে, বুঝতে পেরেছো তো? সেরাম, অন্যান্য কোনো আরো অনেক কিছু কিন্তু সাবস্টেন্স থাকে, কিন্তু সেগুলা কিন্তু কেন বলে না, কারণ ক্রিয়েটিনিন একমাত্র একটা সাবস্টেন্স যেটা কিন্তু সম্পূর্ণ ফিল্টার্ড হয়, এটা কোনো রিঅ্যাবজর্পশনও হয় না, সিক্রেশনও হয় না। অর্থাৎ যেটা সুন্দর মতো ফিল্টার্ড হইলো সেটাই আমাদের ইউরিনে আসছে কিনা, হ্যাঁ সেটাই আমাদের দেখার বিষয়। যদি না আসে, যদি থেকে যায়, ঠিক মতো ফিল্টার না হয়, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কিডনিতে ঝামেলা আছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, এবার আমরা ওই ছবিটাতে যাই যেটা ক্যারেক্টারিস্টিক্স বলতেছিলাম। এইটা দেখো, তার মানে কি, নাইদার রিঅ্যাবজর্বও হতে পারবে না আবার সিক্রেটও হতে পারবে না, এটা এখন বুঝতে পারবে। ঠিক আছে, তারপর মাস্ট নট বি সিনথেসাইজড কিডনি, অর্থাৎ কিডনি করেও রাখতে পারবে না, এটা অবশ্যই ফিল্টার্ড হয়ে সম্পূর্ণ যেই পরিমাণটা সে ফিল্টার্ড হবে সম্পূর্ণটাই কি হইতে হবে, ইউরিন দিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমরা জিএফআর মেজার করতে পারবো না। তারপর সাবস্টেন্স মাস্ট বি ফিজিওলজিক্যালি ইনার্ট, নট টক্সিক এন্ড উইদাউট ইফেক্ট রেনাল ফাংশন। আচ্ছা, এটা কেন বলছে, আমরা যেই সাবস্টেন্সটা ধরো ইনজেকশনের মাধ্যমে বডিতে দিলাম সেটা কিন্তু অবশ্যই বডির জন্য নন টক্সিক হতে হবে। যদি টক্সিক হয় তাহলে কি হবে, আমাদের হবে না, সেটা দিয়ে আমরা জিএফআর মাপতে গেলে আরো আমাদের ক্ষতি হয়ে যাবে বডি। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এমন একটা সাবস্টেন্সের নাম হলো, যেমন ধরো ইনুলিন, তোমাদের বইও হয়তো বাসে ইনুলিনের নাম, কিন্তু এখন কিন্তু আলটিমেটলি জিএফআর এভাবে বডিতে এন্ডোজেনাসলি ইনুলিন দিয়ে জিএফআর মেজার করা হয় না। কি করা হয়, আমরা ডাইরেক্ট সেরাম ক্রিয়েটিনিন মেজার করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারি আমাদের কিডনিটা ঠিকমতো ফিল্ট্রেশন হচ্ছে কিনা, কিডনিতে ঠিকমতো ফিল্ট্রেশন হচ্ছে কিনা, কিডনির ফাংশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন
কিন্তু এইটা তোমাদের পড়া লাগবে। কেন পড়া লাগবে? কারণ হচ্ছে তোমাদের এটা রিটেনে বা ভাইভাতে ধরতে পারে যে এমন একটা সাবস্টেন্সের নাম বলো, যে নাম বলবা ইনুলিন, এবং বলো এর কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে জিএফআর মেজারের জন্য, তখন এগুলা বলবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।